আসসালামু আলাইকুম রেলস্টার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসের জন্য। আমরা নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে আমরা পাশ্চাত্য নিয়ে কথা বলেছি, আজকে প্রাচ্য নিয়ে কথা বলবো। প্রাচ্য নিয়ে প্রশ্ন আসতে পারে। তো প্রাচ্য নিয়ে বেশি প্রশ্ন না আসলে প্রাচ্যের ভারতবর্ষের যে শিল্পকর্মগুলো আছে সেই শিল্পকর্মগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। মানে আমার কাছে মনে হয় বিশেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপর নন্দলাল বসু, এদের যে কাজকর্মগুলো আছে এদের জীবন জীবিকা নিয়ে কথা আসতে পারে, যা আমরা পরবর্তীতে যখন শিল্পীদেরকে নিয়ে কথা বলবো সেই সময় আমরা আপনাদের এই বিষয় নিয়ে জ্ঞাত করবো। যাই হোক, আমরা যদি পৃথিবীর মূল ভূখণ্ডকে ভাগ করি, মূল ভূখণ্ডকে যদি ভাগ করি বা যদি শিল্পের দিকে যদি ভাগ করি, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাচ্য, একটা হচ্ছে পাশ্চাত্য। পাশ্চাত্য হচ্ছে আধুনিকতম, ঠিক আছে? আধুনিকতার ছোঁয়া যখন আসে শিল্পের মধ্যে তখন হচ্ছে এই পাশ্চাত্যের আগমন হয়, বা পাশ্চাত্য শিল্পগুলো ইউরোপ কান্ট্রি বা আমেরিকা, ঠিক আছে, উত্তর আমেরিকা এই দিকে। প্রাচ্যের শিল্পগুলো হচ্ছে ধরেন চীন, জাপান, এশিয়ার বিভিন্ন দেশ, ঠিক আছে, বা ভারতবর্ষ, এই যে এদের যে শিল্পকর্মগুলো আছে সেই শিল্পকর্মগুলো হচ্ছে প্রাচ্য শিল্পকলা, ঠিক আছে, ওরিয়েন্টালিজম বলে। এইটাকে আমরা যদি বলি ওরিয়েন্টালিজম। এর যা বাংলা অর্থ বলা যায় যে পূর্ব, অর্থাৎ প্রাচ্য বলতে আমরা বুঝাচ্ছি পূর্ব, ঠিক আছে। তো প্রাচ্যবাদী যে শিল্পীরা ছিল, প্রাচ্যবাদী শিল্পীরা এই যে শিল্প আন্দোলনটা হয়েছিল, এই শিল্প আন্দোলনের যে সূত্রপাত ঘটে সেটা 19 শতকের দিকে, ঠিক আছে। এবং এইটার যে প্রাচ্যবাদী শিল্পটা এই ওরিয়েন্টালিজমকে বলা হয়, ঠিক আছে। এবং 2009 সালে এই ওরিয়েন্টালকে নিয়ে একটা গ্রুপই বানানো হয় 2009 সালে। সেটাকে নিয়ে বর্তমান সময়ে বিভিন্ন বিভিন্ন ধরনের যে প্রদর্শনী, বিভিন্ন কি বলবো আর্ট ফার্মগুলো বা আর্ট স্কুলগুলো তৈরি করা হচ্ছে এই 2009 সালের দিকে। এবং বাংলাদেশের দিকে বা এই ভারতের মনে করেন যে 1955 দিকে প্রাতিষ্ঠানিকভাবে এই প্রাচ্যকলার আবির্ভাব বা সূত্রপাত হয়, ঠিক আছে। এই সময়তে যে ধরনের শিল্পীদের হাত ধরে আমাদের আসছে, যেমন আমিনুল ইসলাম, তিনি হচ্ছে কলকাতা আর্ট স্কুলের কলেজের শিক্ষক ছিল। আমিনুল বাংলাদেশের ঢাকা ছিল। মৃত্যু 2012। এছাড়া হোসেন খান, আব্দুল সত্তার, এছাড়া আরো একজন শিল্পী ছিল, দুইজন শিল্পী ছিল, তার আসলে সূত্রপাত ঘটে। তো আমি আরেকটা জিনিস দিয়ে দিই, জিনিসটা হবে এরকম। বাংলাদেশে বা বাংলাদেশের ঢাকা ভার্সিটিতে প্রথম যে ওরিয়েন্টাল আর্ট প্রাতিষ্ঠানিকভাবে যখন মানে স্থাপন করা হয় সেটা 1955 সালের দিকে
ঢাকা ইনস্টিটিউট হিসেবে ছিল, আর্ট ইনস্টিটিউট হিসেবে ছিল। সেই সময় তিনি যার হাত ধরে আসছেন তিনি হলো আমিনুল ইসলাম, তার জন্ম 1961। এছাড়া আমিনুল ইসলামের পরপরই যে শিক্ষকতা করেছিলেন হাশেম খান এবং আব্দুল সাত্তার। এরপরে ভারতীয় থেকে শিল্পী নাসরিন বেগম এবং শওকতুজ্জামানরাও যুক্ত হয়ে যায় এই প্রাচ্যকলা শিল্পকর্ম। তো প্রথম আমরা আসতে পারি যে প্রাচ্যকলা শিল্পকর্ম আবির্ভাবটা কোথা থেকে? প্রথম আবির্ভাবটা ঘটে হিন্দু সভ্যতা থেকে, কিন্তু তখন সেটাকে প্রাচ্যকলা হিসেবে নাম দেওয়া হচ্ছে না, প্রাচ্যকলা হিসেবে নাম দেওয়া হচ্ছে পরে, ঠিক আছে? সেই নামটা দেওয়া হয়ে আসলো অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। অবনীন্দ্রনাথ ঠাকুর হিন্দু সভ্যতা থেকে শুরু করে ওইদিকে মুঘল সাম্রাজ্যের যে শিল্পকর্ম, ঠিক আছে, এরপরে গুহা চিত্র বলতে আমি বলতে চাচ্ছি যে অজন্তা, ইয়ালা, ঠিক আছে, এগুলোকে ঘুরে এগুলোকে সবকিছুকে মিলিয়ে তিনি যে শিল্প রচনাটা করলো, যে পুরাতন রীতিকে ব্যবহার করে সে তিনি হলেন এই অবনীন্দ্রনাথকে সে সময় সাহায্য করেছিল কলকাতা আর্ট স্কুলের অধ্যক্ষ হ্যাভেল সাহেব, ঠিক আছে। কলকাতা আর্ট স্কুলের অধ্যক্ষ এই অবনীন্দ্রনাথে যখন মানে কি বলবো শিষ্য বলা যায় নন্দলাল বসু, এবং নন্দলাল বসুর ছাত্র ছিল বা তারও শিষ্য বলা যায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এই যে নামগুলো আমি লিখে দিলাম, অবনীন্দ্রনাথের পরে আসলো নন্দলাল বসুর হাত পরে আসলো বিনোদ বিহারী। এদের হাত দিয়ে আসলে বাংলায় বা ভারতবর্ষে প্রাচ্য শিল্পকলার আবির্ভাবটা ঘটে বা তাদের যে এই মানে সূচনাটা ঘটে এদের হাত থেকে। এছাড়া পরবর্তীতে জয়নুল আবেদিন, কামরুল হাসান, এদের ছোঁয়া পেয়ে এই প্রাচ্য শিল্পকলাটা আলাদা হয়ে যায় কি সম্ভ্রান্ত। আমরা যদি খেয়াল করি জয়নুল যে শিল্পকর্মগুলোতে আছে সেই শিল্পকর্মের মধ্যে প্রাচ্য শিল্পের যে ধারাটা আছে সেই ধারাকে সাথে লোকশিল্পের যে ধারাটা সেই ধারাটাকে সংযুক্ত করছে। অর্থাৎ বলতে চাই যে তার জয়নুল আবেদিনের মনপুরা সত্তর থেকে শুরু করে কামরুল হাসানের যে কুকি মানে ঘরের ইয়া থেকে এক মহিলা কুকি দিয়ে দেখছে, কুকি নামে যে মানে শিল্পকর্মটি আছে, এগুলোর মধ্যে যদি খেয়াল করবেন প্রাচ্য রীতির সাথে সংযুক্ত করছে লোকশিল্প। তার মানে বলা যায় যে ভারতীয় উপমহাদেশের যে শিল্প প্রাচ্য যে আবির্ভাবটা ঘটে তার আরেকটা রূপ নিয়ে আসে জয়নুল আবেদিন এবং কামরুল হাসান, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্নে পরীক্ষায় আসতে পারে যে প্রাচ্য শিল্পকলা এবং আপনাদের অবশ্যই করে লিখতে হবে প্রাচ্য শিল্পকলা কোন এলাকাকে কেন্দ্র করে গঠিত হচ্ছে এবং পাশ্চাত্য শিল্পকলাকে কোন এলাকাকে কেন্দ্র করে। আমি যদি বলতে চাই প্রাচ্য হচ্ছে কোন দিকে, এশিয়া,
চীন, জাপান, ভারত বর্ষ ইত্যাদি, এই সাইডটা। আর পাশ্চাত্য সময় আসবে ইউরোপ, ওদিকে আমেরিকা, ঠিক আছে। তো তফাৎ বুঝতেছেন? পাশ্চাত্য সময়, প্রাচ্য সময় আসতেছে এশিয়া, চীন, জাপান, ভারতবর্ষ, আর পাশ্চাত্য সময় আসতেছে ওইদিকে ইউরোপ, আমেরিকা। এরপরে প্রাচ্যতত্ত্ব বলতে শেডের জন্য অভিব্যক্তির বক্তৃতা। বাংলাতে লিখি কল্পনার জগৎ। প্রাচ্যতত্ত্বে কল্পনার জগৎ, পাশ্চাত্যের সাথে বাস্তবতার জগৎ। বাস্তবতার জগৎকে কেন্দ্র করে পাশ্চাত্য শিল্পকলা তৈরি হয়, প্রাচ্য সময়ে আসে কল্পনা শিল্পকর্ম, ঠিক আছে। প্রাচ্য সভ্যতা ভেদমুখী, প্রাচ্য সবসময় সর্বদা ভেদমুখী, অনুভূতি প্রবণ, ও আধ্যাত্মিকতায় নিমগ্ন। প্রাচ্য সভ্যতার তাহলে প্রথমে বলুন কি প্রাচ্য এশিয়া, চীন, জাপান, ভারতবর্ষ এই অঞ্চলকে কেন্দ্র করে গঠিত হয়। এটা হচ্ছে কল্পনার জগৎ। 3 নম্বরটা বলা হচ্ছে সর্বদা ভেদমুখী, প্রাচ্য শিল্পকর্ম সর্বদা ভেদমুখী, অনুভূতি প্রবণ এবং আধ্যাত্মিকতায় নিমগ্ন থাকে, ঠিক আছে। অপরদিকে পাশ্চাত্য শিল্পকলা আবার বহির্মুখী, ও প্রকাশবাদী। তো আপনারা এখান থেকে মোটামুটি 3-4টা আপনি পেয়ে যাচ্ছেন যে কোন অঞ্চলে আপনারা লিখবেন পাশ্চাত্য এবং পাশ্চাত্য কলার পার্থক্য যখন লিখতে যাবেন তখন সেই ক্ষেত্রে আপনারা লিখবেন প্রথমে হচ্ছে এটা কোন অঞ্চল দিয়ে গঠিত, পাশ্চাত্য শিল্পের কথা কোন অঞ্চলে। তারপরে এখানে একটা হচ্ছে কল্পনার জন্য, একটা হলো বাস্তবতার জন্য। 3 নম্বরটা দেখবেন প্রাচ্য সবসময় ভেদমুখী, তাহলে একটা যদি ভেদমুখী হয় পাশ্চাত্য তার কি হবে বহির্মুখী, ঠিক আছে। এবং শেষ নাম্বারটাতে লিখবেন 4 নম্বরটাতে লিখবেন অনুভূতি প্রবণ এবং আধ্যাত্মিকতা নিমগ্ন ছিল এই প্রাচ্য। আর ওইদিকে পাশ্চাত্য শিল্পকলা ছিল প্রকাশবাদী এবং ধর্মেরও অনেকটা প্রকাশ, আমি ইউজ দেখতে পারি এই শিল্পকর্মের মধ্যে, ঠিক আছে। এই ওরিয়েন্ট যে শব্দটা আসছে, এই যে প্রাচ্য যে শিল্পকর্মতে ওরিয়েন্ট কথাটা, এটা আসছে ল্যাটিন শব্দ ওরিয়েন্স। এই ছিল মোটামুটি প্রাচ্য শিল্পকলার যে প্রথম যে কথাবার্তা। এখন যদি আমি আলাদা আলাদাভাবে দেখি ভারতবর্ষ নিয়ে, যদি আমি কথা বলি ভারতবর্ষের যে শিল্পকর্মগুলো, ভারতবর্ষের শিল্পকর্ম নিয়ে কথা বলতে গেলে আমাকে কথা বলতে হবে রবীন্দ্রনাথকে নিয়ে, অবনীন্দ্রনাথ, নজরুল, এই নামগুলো ভারতবর্ষের চীন বা জাপানে তান শিল্পকলা, ঠিক আছে, শান শিল্পকলা, তারপরে এই ধরনের শিল্পকলাগুলো ইম্পর্টেন্ট করবো। আচ্ছা, যখন চীন এবং জাপানে আসবে তখন তান শিল্পকলা, তান শিল্পকলা বা শিল্পী, এই ধারাগুলোর আলাদা আলাদা পার্থক্য বা আলাদা বৈশিষ্ট্য আপনাদের পড়ে নিতে হবে। সেই সম্পর্কে আপনারা জানতে গেলে পরীক্ষা আসতে পারবে তান শিল্পকর্ম বলতে কাকে বোঝাচ্ছে, ঠিক আছে। যে উডকাট, এখানে উডকাট প্রশ্ন আসলে উডকাট
ঠিক আছে। এখন চীনা শিল্পকর্ম নিয়ে যদি আমি যদি বলতে চাই, চীনা শিল্পকর্ম হচ্ছে এর যদি বৈশিষ্ট্যটি এরা অলংকারিক ছিল। তাদের শিল্পকর্মের মধ্যে অলংকারিক যে ব্যাপারটা সেটা খুব বেশি, ঠিক আছে। এবং সর্পিল ওদের যে রেখা বা ওদের যে শিল্পকর্ম সর্পিল যে ভাবটা সেই জিনিসটা দেখা যেত। অপরদিকে আবার মনে করেন যে তাদের শিল্পকর্ম যে যুদ্ধ বিগ্রহের সময় ধরেন বিপ্লবী 403 থেকে 221-এর দিকে এই যে এরা মোটামুটি যে শিল্পকর্মগুলো উপস্থাপন করা শুরু করে। তার মানে তারা প্রায় সিন্ধু সভ্যতার পরবর্তী সময়ে এই চীনা সভ্যতারা মানে চীনা জাতিরা এই তাদের শিল্পকর্মগুলো প্রকাশ করে। ওদিকে জাপানি শিল্পকর্ম আবার ঠিক উল্টা। জাপানি শিল্পকর্ম তারা খুবই সূক্ষ্ম, ঠিক আছে। তারা বিভিন্ন শৈলীকে একত্রিত করে নতুন একটা শিল্প রীতি তৈরি করে এই জাপানি শিল্পকর্মরা। আবার ওদিকে কোরিয়ারা কোরিয়ান শিল্পকর্ম যদি বলি, এরা হচ্ছে বিপ্লবিস্ট 108 কোরিয়ান শিল্পকর্মরা এই গোশিয়ানের যে পতন ঘটে, গোশিয়ান রাজা বিপ্লবিস্ট 108-এ মানে 108 খ্রিস্টপূর্ব পূর্বাব্দে গদিয়ানদের পতনের পরে কোরিয়ান শিল্পীরা তাদের যে শিল্পকর্মগুলো সেগুলো উপস্থাপন করা শুরু করে। আস্তে আস্তে এইভাবে প্রাচ্য শিল্পকর্মটা আস্তে আস্তে আরো ধারাবাহিকতা বৃদ্ধি পায়। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বাংলাদেশকে নিয়ে আমি যদি কথা বলতে চাই যে প্রাচ্য শিল্পকর্মের বাংলাদেশের কি পরিভাব, প্রাচ্য শিল্প বলে নতুন ভাব নিয়ে আসছে, সেটা হচ্ছে যুক্ত করছে প্রাচ্য শিল্পীর হিসাবে। প্রাচ্য শিল্পরীতিকে লোকশিল্পের সাথে সংযুক্ত করে প্রাচ্য রীতিকে একটি নতুন রকম প্রকাশ করতে বাংলাদেশ শিল্পীরা, ঠিক আছে। এতে সবচেয়ে বেশি মানে অবদান রাখছে জয়নাল আবেদিন এবং কামরুল হাসান, ঠিক আছে। এই যে পাশ্চাত্য শিল্প, আমার কাছে মনে হয় পাশ্চাত্য শিল্পকলা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন আসবে নিবন্ধন পরীক্ষায়। যদি প্রাচ্য শিল্পকলা নিয়ে প্রশ্ন আসে, আমার কাছে মনে হয় প্রাচ্য শিল্পকর্ম এবং পাশ্চাত্য শিল্পকর্মের মধ্যে পার্থক্য কি সেটা প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত আসতে পারে তান শিল্পকর্ম এবং শান শিল্পকর্মের কিছু কাজ, বা আপনারা যদি আরো ভালোভাবে পড়তে চান সেখানে বলবে যে প্রাচ্য শিল্পকর্মের কাকে বলে এবং প্রাচ্য শিল্পকর্মের মানে অবনীন্দ্রনাথের কি ভূমিকা বা নন্দলাল বসুর কি ভূমিকা, এই ধরনের প্রশ্নগুলো আসবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে আজকের পড়ানোর বিষয়। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের জন্য শেষ করছি।